সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। তৃতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। এই অধ্যায় থেকে আমরা কোষ সম্পর্কে একটু আলোচনা করব। কোষ জিনিসটা কি আমাদেরকে আগে সেটা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। কোষ হচ্ছে জীবদেহের গঠনের এককে কোষ বলে। আমরা যে কোনো কিছু পরিমাপ বলো, দৈর্ঘ্য বলো, যে কোনো একটা কিছুর এককের প্রয়োজন হয়, সেই এককে ধরেই আমরা বিশাল একটা কিছুকে জানার চেষ্টা করি। এরকম জীবদেহের যে গঠনের একক, যেমন একটা বিল্ডিং, অসংখ্য ইটের সমন্বয়ে একটা বিল্ডিং প্রস্তুত হয়। এই বিল্ডিংয়ের একক হচ্ছে এক একটা ইট। এরকম আমাদের সারা শরীর, যে কোনো প্রাণী, উদ্ভিদ বলো, যে কোনো প্রাণী বলো, সবারই দেহের গঠনের এককটা হচ্ছে কোষ। তোমার জীবের প্রকারভেদ অনুযায়ী কোষ দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। উদ্ভিদের কোষ এবং প্রাণী কোষের মোটামুটি যে সকল উপাদানগুলো আছে সবই মোটামুটি মিল আছে, শুধুমাত্র একটা দুটা পার্থক্য ছাড়া মোটামুটি বাদবাকি সবই মিল আছে। আমি মূলত তোমাদেরকে এখন উদ্ভিদ কোষের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেখান থেকে কী কী প্রাণী কোষে নাই সেটা করব। একটা উদ্ভিদ কোষ আঁকতে গেলে দেখো, প্রথমে যদি তুমি এরকম একটা দাগ দিয়ে নাও, তারপরে একটু ভাগ করে নাও, এরকম ভাবে তোমরা একটা উদ্ভিদ কোষ আঁকার জন্য যে কয়টা প্রয়োজন জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলোকে যদি ভিতরে উপস্থাপন করে কিছু দেখানোর চেষ্টা করে, একটা উদ্ভিদ কোষ তোমার আঁকা হয়ে যাবে। এখানে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। সেলুলোজটা হচ্ছে শর্করা। আমরা জানি উদ্ভিদের মধ্যে শর্করা সঞ্চিত অবস্থায় থাকে, সেই শর্করার জন্য এইখানে এই জন্য তোমার এই কোষ প্রাচীরটা একটু দুই স্তরে আছে, যেটা নাকি প্রাণী কোষে থাকে না। তোমরা একটু কোষ আঁকার সময় এই জিনিসগুলোকে একটু আঁকার মতো করে আঁকা দেখে ফুল এঁকে ফেলবে না, যাতে ফুলের পাপড়ির মতো দেখা না যায়। আমরা কোষ আঁকতে বসছি, আমরা কোষটাই আঁকি। এরকম একটা প্রাচীর দিলাম, প্রাচীর করে আমরা জানি কি থেকে উদ্ভিদ কোষে এই প্রাচীরটা আবার প্রাণী কোষে থাকবে না। প্রাণী কোষে শুধু তোমার এরকম একটা দাগ থাকবে, এরকম একটা দাগ থাকবে, শুধু কোষে দিয়ে থাকবে। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে এই একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় থাকবে, আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না, থাকলেও ছোট। এই একটা পার্থক্য আছে। যেহেতু উদ্ভিদ কোষে গহ্বরটা বড়, সেহেতু কি হয়, নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে, আর প্রাণী কোষে কোষ গহ্বর নাই অথবা থাকলেও ছোট, এই জন্য নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াসটা এখানে থাকবে, আর প্রাণী কোষে কোষ গহ্বর হচ্ছে এরকম একটা বড় একটা কোষ গহ্বর, পাশে তোমার নিউক্লিয়াসটা অবস্থান করবে। যে সেইখানে কোষ গহ্বরটা বড়, সেহেতু নিউক্লিয়াসটা পাশে অবস্থান করছে। এটার ভিতরে আনুষঙ্গিক আরও কিছু উপস্থাপন করার পরে যদি আমরা একটা কোষ দেখো, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে, এরকম একটা নিউক্লিয়াস থাকবে, ক্রোমোজোম থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। পুরা কোষের মধ্যে তোমার সাইটোপ্লাজম থাকবে, কেমন? পুরা কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকবে, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এরকম কিছু ছড়ানো ছিটানো তুমি উপাদানগুলোকে আঁকতে পারো। মাইটোকন্ড্রিয়া সিমের বিচির মতো দেখা যায়। মাইটোকন্ড্রিয়াকে এরকম একটা, শুধু জাস্ট নমুনাটা তোমাকে দেখাতে হবে যে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা পরবর্তীতে একটু বড় করে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিকগুলো এঁকে দেখবো, সেগুলো কিরকম। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার আসলে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকবে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না। এই প্লাস্টিক বোঝানোর জন্য তোমাকে এইরকমভাবে একটু দাগ দিয়ে চিহ্ন করতে হবে, অনেকটা মাকড় আকৃতি, তাহলে বোঝা যাবে যে এগুলো প্লাস্টিক। আরও কি দিতে পারো, প্লাস্টিক দিলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পুরোটার মধ্যে একটু ফোটা ফোটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে অদানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরকম থাকবে। এরকম কোষ গহ্বর দিলাম, প্লাস্টিক দিলাম, মাইটোকন্ড্রিয়া দিলাম, লাইসোজোম থাকতে পারে, ফোটা ফোটা দিয়ে তুমি একটু গর্ত সৃষ্টি করে দিলাম এরকম। এখন এটা যদি লেবেলিং করো, যদি তোমাকে বলে একটা উদ্ভিদ কোষের সচিত্র চিহ্নিত চিত্র অঙ্কন করো, তো তুমি
এটাকে দিলাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর, কোষ গহ্বর, এটা নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়ার আবরণী। তারপরে দাও ক্রোমোজোম, তারপরে দাও নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম মানে কোষের মধ্যে অর্ধস্বচ্ছ তরল দানাদার যে পদার্থটা থাকে সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করে, যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে সেটাকে বলে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে সেটাকে বলে সাইটোপ্লাজম। তারপর নিউক্লিয়ার আবরণী, ক্রোমোজোম, নিউক্লিয়াস, এখানে আরেকটা কি আছে ক্রোমোজোম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ক্রোমোজোম। তারপর মাইটোকন্ড্রিয়া একটা, এবার দেখো প্লাস্টিডের নামকরণ করো। প্লাস্টিড, প্লাস্টিড কোষ গহ্বর দিছ, আর এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নামগুলো একটু শক্ত মনে হলে হাতে কম থেকে আর মুখে একবার করে খাতায় লিখবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে কদানা। এটা তুমি ব্র্যাকেটে দিতে পারো, আর যেটা মধ্যে ফোটা ফোটা আছে সেটাকে দিয়ে দিলাম দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এরপর তুমি ওই যে তরল পদার্থটা আছে এখানে প্রোটোপ্লাজমের একটা অংশ, এটাকে সাইটোপ্লাজম নাম দাও। সাইটোপ্লাজম। এখানে দিবা চিত্র, একটি উদ্ভিদ কোষ। এই হচ্ছে তোমার একটা। তুমি যদি এই কয়টা জিনিস লেবেলিং করে এইটুকু চিত্র যদি আনতে পারো তাহলে তুমি বেশ ভালো হবে। আরো অনেক কিছু আছে তোমার, এত এইটুকু লেবেলিং করে যদি তুমি এরকম একটা চিত্র যদি উপস্থাপন করো খাতার মধ্যে তাহলে তুমি যথেষ্ট হবে আর ভালো নাম্বারই পাবে। তাহলে এখন দেখো এই যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষের মধ্যে আমরা যে পার্থক্য কয়েকটা পার্থক্য ইতিমধ্যে বলছি। কোষপ্রাচীর থাকবে আর প্রাণী কোষে কোষপ্রাচীর থাকবে। কোষপ্রাচীরটা কিসের? সেলুলোজের তৈরি কোষপ্রাচীর। আর এটা গহ্বরটা বড় থাকবে আর প্রাণী কোষে গহ্বরটা ছোট থাকবে অথবা থাকবে না। আর এখানে প্লাস্টিক থাকবে আর প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না। এই জাতীয় কিছু পার্থক্য তুমি চিত্রের মাধ্যমে তুমি সে চিত্র আঁকতে আঁকতে তোমার শেখা হয়ে যাবে। তখন তুমি তোমাকে পার্থক্য আঁকতে পারে, পার্থক্য লিখতে পারে, তুমি 3-4টা পার্থক্য উল্লেখ করে দুটো চিত্র, দুই পাশে দুটো চিত্র দেখা খুব ফুল মার্কস হবে। চলো আমরা দেখি এই কোষের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের একটু ভালোভাবে জানা থাকা প্রয়োজন। সে কি কি? এক নম্বরে আমরা করবো মাইটোকন্ড্রিয়া। এগুলি একটু বিস্তারিত বলবো কারণ একটু পরিবেশ ভালো ভালো প্রশ্ন থাকে। মাইটোকন্ড্রিয়া, আর এরপরে তুমি দেখতে পারো প্লাস্টিড, আর 3 নম্বরে তুমি পড়বা নিউক্লিয়াস। আরো কিছু অঙ্গাণু, গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে যেগুলো নাকি আমাদের পরামর্শ জন্য আজকে আমি এটা নিয়ে একটু আলোচনা করবো। কোষের যে গুরুত্বপূর্ণ 3টা অংশের নাম আমি লিখছি, এগুলো হচ্ছে আমরা প্রথমে দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটিকে সর্বপ্রথম আবিষ্কার করেন ব্যান্ডা নামক একজন বিজ্ঞানী 1898 সালে। তিনি এটিকে আবিষ্কার করেন। এই যে 2টি স্তর আছে, আমরা একটু এঁকে দেখি। এরকম 2টি স্তর, এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া যদি আমরা আঁকি, এটা হচ্ছে বাইরের স্তর। 2টি স্তর বিশিষ্ট, ভিতরের স্তরটা একটু ভিতরের দিকে ভাঁজ করা থাকে, এরকম ভিতরের দিকে যে ভাঁজ করা থাকে এইটাকে অন্তঃস্তর বলে। আর ভাঁজ করা অংশগুলোকে কি বলে? ক্রিস্টি বলে। এই ক্রিস্টির মধ্যে আবার এরকম গোলাকার বৃত্ত থাকে, সেগুলোকে বলে অক্সিজোম। সেগুলোকে বলে অক্সিজোম। আর ভিতরে যে তরল পদার্থটা থাকে সেটাকে বলে ম্যাট্রিক্স। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকতেছে? একটা বহিঃপর্দা
আর একটা অন্ধপর্দা, আর ভিতরের দিকে অন্ধপর্দাটা যে ভাঁজ করে থাকে সেটার নাম ক্রিস্টি, আর ভিতরে তরল পদার্থটাকে বলে ম্যাট্রিক্স, আর এই যে গায়ের মধ্যে যে গোল গোল বৃত্তাকার অংশগুলো থাকে সেগুলোকে বলে অক্সিজেন। তাহলে এটা কি বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা। বা তোমরা স্তর লেখো তাহলে আরো ভালো হবে, বহিঃস্তর এবং অন্তঃস্তর। তাহলে তোমাদের পড়তে ভালো হবে, বুঝতে পড়তে ভালো। অন্তঃস্তর, বহিঃস্তর এবং অন্তঃস্তর। ভাঁজ করা অংশগুলোকে বলে ক্রিস্টি, ভাঁজ করা অংশগুলোকে কি বলে? ক্রিস্টি। আর এই যে গোল গোল যে পদার্থগুলো থাকে সেটার নাম অক্সিজেন। আর এই যে মাঝখানে যে তরল পদার্থ সেটাকে বলে ম্যাট্রিক্স। তোমরা পরবর্তীতে শ্বসনের যে ধাপগুলো করবা সেখানে দেখবা ক্রেবস চক্রের যে ধাপগুলো সেগুলো সম্পূর্ণ সেই বিক্রিয়াগুলো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, এবং এই ধাপের বিক্রিয়াতে সবচাইতে বেশি শক্তি উৎপাদন হয়। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তাহলে এটা কোন কাজে অংশগ্রহণ করতেছে? শ্বসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শক্তি শ্বসনের মাধ্যমে সে শক্তি সরবরাহ করতেছে। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এরপর চলো আমরা প্লাস্টিক। প্লাস্টিকটা কি করে? উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণী কোষে থাকে না। এটা উদ্ভিদকে রঙিন করে পরাগায়নে সহায়তা করে। এর মধ্যে খাদ্য সঞ্চিত হয়, শক্তি উৎপাদনে প্রাণীদেরকে সহযোগিতা করে। প্রাণীদের খাদ্য হিসাবে সে নিজের খাদ্য নিজে তৈরি করে এবং প্রাণীদেরকেও সে খাদ্য সঞ্চিত রাখে প্রাণীদের জন্য। তাহলে এই প্লাস্টিকটা 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। কি কি? 1 নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 নাম্বার ক্লোরোপ্লাস্ট, 3 নাম্বার লিউকোপ্লাস্ট। দেখো ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টটা থেকে উদ্ভিদের সবুজ অংশে। এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেনকে ত্যাগ করতে সহযোগিতা করে। কেন এটাকে সবুজ দেখা যায়? এটার মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের কণিকা থাকে, এই জন্য সবুজ দেখা যায়। সবুজ মানে কি? গাছ তো সবুজ। এই যে স্কুলের ছেলেমেয়েরা যে ড্রেস করে আসে, সবুজ ড্রেস করে আসে, এটা ক্লোরোফিল না, এটা কিন্তু ক্লোরোফিল না, সে নিজেই সবুজ। হ্যাঁ, সবুজ কাপড় চোপড় এসব কিন্তু ক্লোরোফিল না, সে নিজেই সবুজ। তাহলে সে সবুজ বর্ণকণিকাকে সাহায্য কী করে? সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেনটাকে ত্যাগ করে আর নিজের মধ্যে খাদ্য সঞ্চিত করে। এটা হচ্ছে তোমার এই ক্লোরোপ্লাস্টের কাজ। এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে কি? রঙিন, উদ্ভিদকে রঙিন করে। বিভিন্ন রঙিন পাতা দেখি আমরা, ফুল দেখি, তারপরে যে মূল যেমন গাজর, এসবের মধ্যে যে রঙগুলো দেখা যায় সেগুলো এই ক্লোরোপ্লাস্টের কারণে। কিছু রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, যার কারণে নাকি এইসব রঙিন হয়। এই রঙগুলোতে আকৃষ্ট হয়ে পরাগায়নের সহযোগিতা হয়। লিউকোপ্লাস্টটা দেখো কোথায় থাকে? মূল, ভ্রূণ, জলকোষ এখানে থাকে, যেগুলোতে সূর্যের আলো পৌঁছায় না। হ্যাঁ, এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর যখন এরা নাকি সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন এরা এই ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। তো এটা কোথায় থাকে? যেমন গাছের যে মূলটা মাটির নিচে থাকে সেই জায়গাটা দেখবে সাদা। আস্তে আস্তে যখন মাটির উপরে উঠে সূর্যের আলো পায়, ওই উপরে সাদা অংশটা ওঠার পর ওটা কিন্তু আস্তে আস্তে সবুজ বর্ণ ধারণ করে। এই হচ্ছে আমাদের প্লাস্টিকের বর্ণনা। এবার আমরা দেখবো নিউক্লিয়াসটা সম্পর্কে। নিউক্লিয়াসটা হচ্ছে একেবারে কোষের একটা প্রাণকেন্দ্র। সমস্ত জৈবিক কার্যাবলী নিউক্লিয়াসের মাধ্যমে সম্পন্ন হয়। নিউক্লিয়াসটা কেমন? এরকম একটা গোলাকার বস্তু, তার মধ্যে থাকে নিউক্লিয়ার আবরণী, লিপিড এবং প্রোটিনের তৈরি নিউক্লিয়ার আবরণী। এটা কি করে? কোষের নিউক্লিয়াসের ভিতরে সমস্ত অঙ্গগুলোকে ধারণ করে এবং সাইটোপ্লাজম থেকে এটাকে পৃথক রাখে। এটার কাজ এটা। এরপরে ভিতরে দেখো ফোটা ফোটা যে তরল পদার্থটা থাকবে সেটার নাম আমরা একটু আগে কোষের মধ্যে করে আসছি কি? নিউক্লিয়
প্লাজম। নিউক্লিওপ্লাজম এই তরল পদার্থের মধ্যে অন্তঃসূত্র দানাদার যে তরল পদার্থের মধ্যে এটার ভিতরে যে কোষের যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো দুর্গন্ধ বা ভাসমান অবস্থায় এটার মধ্যে থাকে, দুর্গন্ধ থাকে। এরপরে আমরা দেখি যে একটা এর কোণার মতো অধিকতর ঘন যে গোলাকার বস্তু থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা কি করে? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, নিউক্লিওলাস। আর সুতার মতো যে অঙ্গগুলো আমরা দেখি এই নিউক্লিয়াসের ভিতরে, হ্যাঁ, সুতার মতো, এগুলোকে বলে কি? ক্রোমোজোম। এগুলোকে বলে ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোম বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ